This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত আপনাকে TV9 বাংলায়। সন্ধ্যে 7টা মানে TV9 বাংলায় সুপার প্রাইম টাইম। আজ আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। যৌন নির্যাতনের শিকার ছাত্ররাও। হাওড়া নরসিংহ দত্ত কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। এবার নরসিংহের নরাধম সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস। 2 বছর আগে সংগঠনের কাছে অভিযোগের পরেও বহাল তবিয়তে টিএমসিবির রাজ্য সহ সভাপতি সৌভিক রায়। কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মডেল। এবার হাওড়া নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনী ও টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস। নরসিংহ কলেজে র্যাগিং ও টিএমসিপি নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে সরব এসএফআই। অভিযোগ, জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেত বিকৃত মনস্ক সৌভিক রায়। 8টার পরেই যখন সবাই বেরিয়ে তো ইউনিয়নে থাকতে বলা হতো, আমাকে আমার ফ্রেন্ডসদের 2-3 জন যখন থাকতো তখন সৌভিক রায়, যিনি আমাদের ওইদিকে লিডার ছিলেন, আছেন এখনো, উনি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখে ওনার ভিডিও করা, ম্যাচেস দিয়ে আগুনে ছ্যাঁকা দেওয়া, জল ফেলে দেওয়া প্যান্টের ভেতরে, এইসব করে ভিডিও করতেন, এরকম র্যাগিং করতেন। 2023-এ হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠি, সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগপত্রের কপি পাঠানো হয় ব্যাটরা থানা অ্যান্টি র্যাগিং কমিশনে। তারপরেও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, ওনাকে আমরা কয়েকজনের মাধ্যমে আমি সামনাসামনি গিয়ে জানানো করাই আমাদের। তারপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়কে বাঁচানোর জন্য আমাদের নাম আবার উল্টে ওদেরকে বলে দেওয়া হয় যে কে কে করে এসে কমপ্লেন করেছে। ওনারা আবার আমাকে পরে ধমকি দেয়, কলেজের ভেতরে আমাদেরকে ঘেরাও করা হয়, এমনকি আমাদের উপরে মারধরও করা হয়েছে। এইটা আমার নজরে আসেনি, আমাকে কেউ যোগাযোগ করেনি। যদি ঘটনার সত্যতা দেখি এবার তাই কিছু খুঁজে পাই নিশ্চিতভাবে করব। তবে আবারও সাংগঠনিক ভাবে আপনাকে জানাই, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল, কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। এখনো বহাল তবিয়তেই টিএমসিপি রাজ্য সহ সভাপতি পদে বসে আছেন অভিযুক্ত সৌভিক রায়। তৃণমূলের হাতে থাকা এই ক্রাইম সিন্ডিকেট ইউনিয়ন রুমগুলো থেকে যা পরিচালিত হয়েছে বছরের পর বছর, তার মধ্যে র্যাগিং আছে, তার মধ্যে এইসব পর্নোগ্রাফিক এলিমেন্ট তৈরি করা আছে। এই অপরাধ চক্র শুধু নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে লাগামভাবে দুর্নীতি এবং অন্যায় করবার পক্ষে তৃণমূলের যে সাহায্য এই ধরনের ছেলেপুলেদের, তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। এ ব্যাপারে সৌভিক রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। রাজন্যাকে নিয়ে রীতিমতন বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। এতদিন রাজন্যা কেন চুপ করে বসেছিলেন? কেন দলকে আগে জানাননি? প্রশাসনকেই বা কেন জানাননি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ায় মুখ খোলার চেষ্টা কেন? রাজন্যার ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। রাজন্যা অভিযোগ করেছিলেন যে মনোজিৎ এআই এর মাধ্যমে এআই এর কারিকুরিতে তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। তৃণমূলের নাকি এরকম আরও অনেক মনোজিৎ রয়েছে, অভিযোগ তুলেছিলেন টিএমসিপি নেত্রী রাজন্যা। আর সেই রাজন্যাকে নিয়েই রীতিমতন বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। জানতে পেরেছি যে ওর দাবি যে ওর কোনো এআই ম্যানিপুলেটেড ছবি ছড়ানো হয়েছিল ইন দ্য পাস্ট। আর এই সম্বন্ধে ও এখন বলছে, কিন্তু আমার মনে হয় যে যেই মুহূর্তে এটা হয়েছিল একটা ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা, যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো
নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। মহিলা হিসেবে বলতে দ্বিধা নেই যে আমরা পিতৃতান্ত্রিক সোসাইটিতে বাস করি, আমরা যতই বলি না কেন, এবং মহিলা হিসেবে কাজ করতে গিয়ে প্রতিনিয়তভাবে আমরা কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হই। কিন্তু আমার যদি মনে হয় যে সেটা আমি প্রতিবাদ করব এবং দলকে যদি আমি আদ্যোপান্ত দলপ্রেমী হই, তাহলে আমি আগে দলকে জানাবো, আগে শীর্ষ নেতৃত্বকে জানাবো। আমার ছোট বোনের মতন কে বা কারা ওকে এই ভুল পথে পরিচালিত করছে আমি জানি না। এখনও পর্যন্ত অ্যাজ উই স্পিক আমাকে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, রাজনা কিন্তু এখনও এই কাণ্ড নিয়ে একটা এফআইআর ফাইল করেনি। ওর একদম দ্রুত এইটা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। এটাকে একটা মিডিয়া স্পেকটাকেল করে তোলা এবং নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া, এটা একটু ভাবিয়ে তুলছে আমার। এটি পপুলার মুখ, 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছেন। দিদির বাড়িতে বিজয় করতে গিয়েছিলাম যখন অনেকজনের মধ্যে ওকে ওখানে আমি দেখতে পেয়েছিলাম। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি যদি দিদিকে বলতেনও যে দিদি আমি লজ্জা পাচ্ছি, আমার এরম একটা ব্যাপার হয়েছে, ছাত্রদের মধ্যে এইসব হচ্ছে, আপনি একটু দেখে নিন ব্যাপারটা, আমার মনে হয় দিদি নিশ্চয়ই কোনো নিষ্কৃতি দিত। এই কুকাজ বন্ধ করা উচিত ছিল, কারণ এইটা বন্ধ ওই সময় যদি হয়ে যেত তাহলে হয়তো এই অপরাধ প্রবণতাটা যে বা যারা করছিল তাদের মাথা থেকে বেরিয়ে যেত, যে দল পদক্ষেপ নিয়ে ফেলেছে। প্রিয়দর্শনীর বক্তব্য তো শুনলেন, এবার শোনাই আপনাদের আরো একবার টিএমসিপি নেত্রী রাজন নাথ, তিনি কি অভিযোগ তুলেছিলেন। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি, এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি, কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি, যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব। দেখুন, কলেজে ইউনিয়ন রুমের দরজা আদালত ইতিমধ্যেই বন্ধ করেছে, কিন্তু ইউনিয়ন নেই তো কি হয়েছে, অস্থায়ী চাকরি তো আছে। ওই চাকরির জেরেই কলেজে প্রাক্তন ছাত্র নেতাদের দাদাগিরি অব্যাহত। ভাঙড়ে অস্থায়ী কর্মী পদে 8জন শাসক দলের নেতা বহাল তবিয়তে। কলেজে অস্থায়ী কর্মীদের দাপট। কসবা থেকে নন্দীগ্রাম, উত্তরপাড়া থেকে ভাঙড়, তাদেরই রাজত্ব, যাদের বেশিরভাগই তৃণমূলের নেতা বা তৃণমূল ছাত্র সংগঠনের নেতা। তারাই নাকি কলেজে ভর্তি থেকে অনুষ্ঠান, সবকিছুর হত্যাকর্তা। পরিচালন সমিতিতে থাকা শাসক নেতাদের মদতে তারা নাকি ছড়ি ঘোরান। ভাঙড় কলেজে এরকম অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতা রয়েছেন, সংখ্যাটা অন্তত 8। সব কলেজে মনোজিৎ মডেল মানে দিদির মডেল। দিদির জন্ম দেয় মনোজিৎকে, তার দলকে ধরে রাখার জন্য, তার দলের হয়ে গুন্ডামির জন্য। সবাই মনোজিৎ নয়, একটা গরিব ছেলে যদি একটা কলেজে কাজ করে এটা অপরাধ নয়। সূত্রের খবর, ভাঙড় কলেজে অস্থায়ী কর্মীদের তালিকায় রয়েছেন ভোগালী 2 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী চিরঞ্জিত মণ্ডল, রয়েছেন টিএমসিপির প্রাক্তন নেতা শাহনাজ আলম, প্রাক্তন জিএস জাকির খান, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে খৈরুল মীর, রয়েছেন ছাত্র সংসদের নেতা শহীদুল ইসলাম, ছাত্র সংসদের অপর নেতা শাহানুর মোল্লা, রয়েছেন টিএমসিপি নেতা নাজমুল হোসেন এবং টিএমসিপি নেতা নূর মোহাম্মদ মোল্লাও। যত নেতা 5-7 জন কর্মচারী সব ছাত্র পরিষদের নেতা তৃণমূলের, অতএব কলেজের কর্মচারী, অতএব বেআইনি নিয়োগ, অতএব কর্তৃপক্ষ সেজে বসে কলেজের দাপট দেখায়। তার সময় শাসক ঘনিষ্ঠদের নিয়োগের কথা স্বীকার করে নিয়েছেন ভাঙড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিক্রম রায়। চিরকাল
চিরকালই হয়েছে, সিপিএম এর সময়ও হয়েছে, বিজেপি এলে তার সময়ও হবে। যারা যখন থাকেন তাদের সময় ছেলেপিলে ওই কি করবে, বেকার ছেলেপিলে তারা এদিক সেদিক। তো সমস্ত কলেজে নন টিচিং স্টাফ লোকাল হয় এবং সেখানে চিরকালই কলেজগুলো স্থাপন হওয়ার পর থেকে তারা সমস্ত পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়। কলেজে কলেজে তৃণমূল নেতাদের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। যারা কলেজে কাজ করছে তারা শিক্ষিত, বেকার, যুবক, হতদরিদ্র, গরিব ফ্যামিলি থেকে তারা এসেছে। তারা একটা সময় তৃণমূল ছাত্র পরিষদ করত, এটাই কি তাদের অপরাধ? তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য এ বিষয়ে ভিন্ন মত। নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত, ব্যক্তিগতভাবে। ইউনিয়ন রুম বন্ধ হলেও কলেজে কলেজে শাসক দলের মদতপুষ্ট অস্থায়ী কর্মী দাপট কি কমবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আগামী 9 আগস্ট আরজি কলেজ মেডিকেলে ধর্ষণ খুনের 1 বছর। তিলোত্তমার সুবিচারের দাবিতে ফের গর্জে উঠবে রাজপথ। 9 আগস্ট শুভেন্দু অধিকারীর ডাকে নবান্ন অভিযানের দিনই এবার কালীঘাট চলোর ডাক তিলোত্তমা মঞ্চের তরফে। তিলোত্তমার মা বাবাকেও মিছিলে সামিল হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। অন্যদিকে তিলোত্তমা থেকে কসবা দিকে দিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে 14 আগস্ট রাত দখলের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। আগামী 9 আগস্ট আরজি কলেজ মেডিকেলে ধর্ষণ খুনের 1 বছর। সেদিন তিলোত্তমা সুবিচারের দাবিতে আবার গর্জে উঠবে রাজপথ। ইতিমধ্যেই আপনারা জানেন শুভেন্দু অধিকারী তিনি তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করেছেন। 9 আগস্ট কোনো পতাকা ছাড়াই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর এবার সেই দিনই কালীঘাট চলোর ডাক দিল তিলোত্তমা মঞ্চ। তিলোত্তমার বাবা মাকেও মিছিলে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আর তিলোত্তমা থেকে কসবা দিকে দিকে ধর্ষণের প্রতিবাদে 14 আগস্ট রাত দখলের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। আমরা চাইছি যে সমস্ত ধর্ষণেরই প্রতিকার হোক, ধর্ষণ না হোক। ধর্ষণের প্রতিকার বলতে তো আমাদের সরকার বোঝেন অপরাজিতা বিল, যেখানে ধর্ষকের শাস্তি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাইছি ধর্ষণটা না হোক, হওয়ার আগেই সেটা আটকাতে চাইছি। সেটার কি কি প্রসেস সেগুলো দাবির আকারে আমরা পেশও করেছিলাম সরকারের কাছে, সেগুলো ফুলফিল হয়নি। সুতরাং সেই দাবিগুলোকে আবার একবার সামনে আনা এটাও আমাদের একটা কাজ আর কি। কেন এই যে ধর্ষণ হচ্ছে এবং আমাদের সরকারের ধর্ষণ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেটা কেন গন্ডগোলের, এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি পথচারী মানুষদের। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায় পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14 আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14 আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তমনাশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তমনাশ বাবু, 9 আগস্ট একদিকে শুভেন্দু অধিকারীর ডাকে নবান্ন অভিযান, সেই দিনকেই আবার কালীঘাট চলোর ডাক দিয়েছে তিলোত্তমা মঞ্চ। আমরা মনে করি আমাদের রাজ্যের আরজি কলেজ মেডিকেল কলেজের 9 আগস্ট 2024 সালে যে নারকীয় ঘটনা ঘটেছে, নৃশংসতা যে ঘটেছে, সেই ঘটনা আরজি কলেজ মেডিকেল কলেজের পর আমাদের রাজ্যের ঘটে যাচ্ছে। কয়েকদিন আগেও আমরা দেখলাম কসবা ল কলেজের একটি ঘটনা। তাই আমরা মনে করি এই আরজি কলেজ মেডিকেল কলেজের সেই নৃশংস ঘটনার পর যাদের এই ঘটনা, এই রাজ্যের এই নৃশংস ঘটনা আমরা রাজ্যের সাধারণ মানুষ কি শুধু দেখব? আমরা রাস্তায় প্রতিবাদ করা সত্ত্বেও, বারে বারে বলা সত্ত্বেও এই ঘটনা থামছে না, এই ধরনের নৃশংসতা থামছে না। তাই আমাদের মনে হয়েছে 9 আগস্ট আমাদের শোকের 1 বছর,
আমাদের যন্ত্রণার 1 বছর, আমাদের প্রতিবাদের 1 বছর, আমাদের দ্রোহের 1 বছর, এবং সেই বছরে আমরা যাব হাজরা মোড়ে জমায়েত করে, এবং আমরা আমাদের রাজ্যের মানুষদের বলবো আপনারা আসুন, কালীঘাট চলুন। এই জন্য চলুন কারণ আমাদের রাজ্যের যিনি প্রশাসক, প্রধান প্রশাসক, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, একটি মেডিকেল কলেজের যেটি একটি সুরক্ষিত জায়গা হওয়ার কথা, সেখানে আমার মেয়ের হত্যা করা হয়েছে। তাই আমাদের হাজরা মোড়ে জমায়েত করে চলুন কালীঘাট। এই ডাক্তারবাবু অনেক ধন্যবাদ আপনাকে। পরে খবরে আসি। আচ্ছা, মুসলিম মন কি পড়তে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য? মুসলিম ভোটের একটা অংশ পকেটে পুরতে কি বিজেপি মরিয়া হয়ে উঠেছে? রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য বসতেই নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তোলপাড় পড়ে গেছে বাংলার রাজনীতি জুড়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে এখনো হিন্দুত্বের কথা বলে চলেছেন, সেখানে শ্রমিকের মুখে বারবার ঘুরে ফিরে আসছে মুসলিমদের কথা। শ্রমিকের দাবি ইতিমধ্যে মুসলিমদের ফোন পাচ্ছেন তিনি। এতে কি ভোট রাজনীতিতে বিজেপির লাভ হবে, এই প্রশ্ন তো উঠছে। বিজেপি রাজ্য সভাপতির চেয়ারে বসে তৃণমূলকে পগার পার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ। তিনি বলেছিলেন 200 পার, আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি, আর এবার একদম পগার পার হয়ে যাবে। 21-এর হুঙ্কার কাজে লাগেনি। 26-এ যাতে অন্যথা না হয় তার জন্য গোড়া থেকেই অঙ্ক কষে মাঠে শ্রমিক। অভিষেকের দিনই বার্তা দিয়েছেন মুসলিম সমাজকে। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, করছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? বাংলার বিধানসভা ভোটের ফলাফলে স্পষ্ট, মুসলিমরা এখনো দুহাত তুলে তৃণমূলকেই আশীর্বাদ করেন। সেটা অ্যাডভান্টেজ তৃণমূলের। সেই অ্যাডভান্টেজই কেড়ে নিতে মরিয়া বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি। তাই কখনো বার্তা, কখনো বাস্তব পরিস্থিতি বুঝিয়ে দেওয়া শনিবারই যেমন বলেছেন। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান, আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়। শ্রমিক ভট্টাচার্যের দাবি, তার এই অবস্থান মুসলিম সমাজের একাংশের মনে ছাপ ফেলেছে। মুসলিম কবি সাহিত্যিকদের ফোন পাচ্ছেন দাবি শ্রমিকের। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। শ্রমিক চাইছেন মুসলিম সমাজের এই অংশটা নিজেরাই জনতার সামনে মুখ খুলুন। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে যতবারই ভাষণ দিয়েছেন শ্রমিক, প্রতিবারই ঘুরে ফিরে এসেছে বিভাজনের রাজনীতির কথা, মৌলবাদের কথা। এখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন, পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো, তার কারণ রেডিকালাইজেশন, তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে শ্রমিক বলেছেন, জগৎপুর যুব সন্ধিক্ষণে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বর্ষ প্রাসঙ্গিক, কারণ এই নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। হিন্দুদের বার্তা দিয়েই শ্রমিক জুড়েছেন, প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। বিজেপি রাজ্য সভাপতির প্রতিটি কথাতেই স্পষ্ট, মুসলিম ভোট ভাগ করতে মরিয়া শ্রমিক। কিন্তু সফল হতে পারবেন কি বিজেপির নতুন রাজ্য সভাপতি? কাজটা কি এতটাই সহজ? বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। উনি এখন রাবড়ি পলিটিক্স শুরু করেছেন। রাবড়ি পলিটিক্স মানে দেখবেন নিচ থেকে গরম করা হয় আর উপর থেকে ঠান্ডা করা হয়। আরে ভাই, বিজেপি সংখ্যালঘুদের ঘৃণার চোখে দেখে, সেটা প্রকাশ্যে বলে শুভেন্দু অধিকারী। একথা অনস্বীকার্য। দায়িত্ব নিয়েই বঙ্গের রাজনৈতিক আলোচনার সুর বদলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বলছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাবো আপনাদের শিলিগুড়িতে পাকড়াও গাড়ি চুরি চক্রের চাই। বাংলায় বসে দেশ বিদেশে চুরির গাড়ি পাচার।
শিলিগুড়িতে পুলিশের জালে 4 জন দুষ্কৃতী। ধৃতদের বিরুদ্ধে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্য থেকে 100রও বেশি গাড়ি চুরির অভিযোগ। তারপর সেই চুরির গাড়ি দেশের বিভিন্ন রাজ্যে সেকেন্ড হ্যান্ড বলে পাচার করা হতো। এমনকি নেপালেও চুরির গাড়ি বিক্রির অভিযোগ। চক্রের মূল পাণ্ডা সোমনাথ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। ধৃত সোমনাথ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা। বিভিন্ন রাজ্য থেকে গাড়ি ভাড়া নিয়ে এবং অথরাইজেশন লেটার নিয়ে সেই গাড়ি বিক্রি এবং বন্ধক রেখে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ধৃতদের জেরা করে 14টি নামি দামি এরকম গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কন্ডিশনে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে, একদিন দুদিন সে ভাড়াটা দেয়, টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয়। তারপরে কিন্তু গাড়ির মালিকের গাড়ি পায় না, ও ফোনও ধরে না। দিস ইজ হিজ মোডাস অপারেন্ডি। তো এটা বেসিসে আমরা ওকে ধরলাম। ধরার সঙ্গে সঙ্গেই 2-3 জন চলে এলো, বলে স্যার আমারও এই জিনিস হয়েছে, আমারও এই জিনিস হয়েছে। আমরা প্রপার সেকশনে কেস করি, তাকে 4 তারিখে ফরওয়ার্ড হয় এবং করা হয় এবং 8 দিনের আমরা পিসি নিই, তাই এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে এবং কালকের মধ্যে আমরা প্রচুর ইনফরমেশন পাই।